আপনাকে ধন্যবাদ এবং আমাদের আজকের আলোচক আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাইকেও শুভেচ্ছা। আহ, দুর্নীতি এটা ঠিক যে বিশেষ করে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, এবং এটা শুধুমাত্র রাজনীতিবিদরা চাইলেই দুর্নীতি নির্মূল করতে পারবে সেটাও সম্ভব না। এর বিরুদ্ধে একটা মানে সামাজিক আন্দোলন এবং বলা চলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তরুণ প্রজন্মের মধ্যে আপনার স্কুলিংয়ের মাধ্যমে একটা মূল্যবোধ গড়ে তোলাটা প্রয়োজন যে আমি কোনো সেবা নিতে গেলে আমি দুর্নীতির দ্বারস্থ হব না। এটি ঠিক যে রাজনীতিবিদরা চাইলে অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারেন, পাশাপাশি অন্য যারা স্টেক হোল্ডার তাদেরও এখানে বেশ একটা ভূমিকা রয়েছে। এখনকার প্রেক্ষাপটে যদি দেখেন, এটা আমরা শেখ হাসিনার আমলেও বক্তব্য দিয়েছি যে একেবারে আপনার হাসপাতালের মর্গ থেকে লাশ বের করার থেকে শুরু করে আপনার ওই সচিবালয়, এমনকি ঢাকা সহ বিভিন্ন শহরের কবরস্থানে মাটি দিতে গেলেও আপনার পয়সা দেওয়া লাগে, মানে এক্সট্রা পয়সা। এটি তো ঘুষ বা দুর্নীতি বলে। সেইখানে এটা তো শুধুমাত্র কোনো ব্যক্তি বা দু চারজন মিলে করতে পারে না, দেখা যায় এমন একটা চেইন তৈরি হয়েছে। এখন আমাদের দেশে এইটা একটা স্বাভাবিক রুলস রেগুলেশনে পরিণত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার দুর্নীতি অর্থ পাচারের বিরুদ্ধে একটা ব্যাপক ধরনের পদক্ষেপ নেবে এবং দুর্নীতিবাজরা, এই অর্থ পাচারকারীরা, কালো টাকার লোকেরা তটস্থ থাকবে। কিন্তু এই কয়েক মাসে কিন্তু ওই রকমের আপনি যদি দেখেন যে 111-এর সময় সেই সরকার অনেক বিতর্ক আছে বা রাজনীতিবিদদেরকে টার্গেট করে বিরাজনীতিকরণ একটা প্রক্রিয়া নিয়ে তারা আগিয়েছিল, কিন্তু তারপরেও তারা কিছু শুরুর দিকে একটু অ্যাকশন মোডে ছিল। এই সরকারের 8 মাসে কিন্তু উল্লেখযোগ্যভাবে যে খুব চিহ্নিত দুর্নীতিবাজ বা লুটপাটকারী, অর্থ পাচারকারী তাদের ধরেছে, তাদের সম্পদ সিজ করেছে, এরকম খুব বেশি নজির গত 8 মাসে আমরা দেখিনি। এমনকি সরকারের একটা সাহসী পদক্ষেপ আমরা মনে করেছিলাম, ওরা এসে বলেছিলেন যে উপদেষ্টারা আপনার সম্পদের বিবরণী সবাই জমা দেবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনার সম্পদের বিবরণী জমা দেবে। লাস্ট ইয়ারের 30 নভেম্বর পর্যন্ত ডেট দিয়েছিল বোধহয়, কিন্তু উপদেষ্টারাও সকলে দেন নাই। দিয়েছেন কিনা আমরা জানি না, দিলে তো গণমাধ্যমে আসতো। সরকারি কর্মকর্তা কর্মচারীরাও দেয় নাই। এখন রাজনীতিবিদদেরকে বিশেষ করে আপনার, আমি মনে করি যে এই দুর্নীতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমলাতন্ত্রের একটা বড় ভূমিকা আছে ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমলাদেরকে যদি এই সময়ে তাদেরকেও যদি যেমন নির্বাচন কমিশনের হলফনামায় যারা প্রার্থী হয় তারা যেমন একটা সম্পদের বিবরণী সবকিছু ডিটেলস দেয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও যদি প্রত্যেক বছর আপনার সম্পদের একটা হিসাব পাবলিকলি প্রকাশ করা যায়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করবে না। তাহলে রাজনীতিবিদ এবং আমলার যে নেক্সাস, এটাও কিন্তু তৈরি হবে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন এই সরকার অন্তত এই পদক্ষেপটা নিতে পারে, রাজনৈতিক সরকার নানা কারণে নিতে পারে না। যে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আপনি বলছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের বিবরণ জমা দিচ্ছে কি না, মানে এটা আমরা বিভিন্ন সময় আমরা প্রজ্ঞাপনে দেখেছি যে দেওয়ার সময় দেওয়া হয়েছে, তারা দিচ্ছেও হয়তো বা। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে সম্পদের বিবরণটা দাখিল করছে রাজনীতিবিদ হোক বা সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, এই দাখিল করার পরবর্তীতে এটা কি কোনো যাচাই বাছাই হচ্ছে বা এটা কি কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিনা? শুধু আমি জমা দিলাম সিলগালা একটা খামে, এটা জাস্ট মন্ত্রণালয় প্রিজার্ভ করলো, ঠিক এই জায়গাটার মধ্যেই রয়েছে, নাকি এটার একটা জবাবদিহিতা রয়েছে? বা জবাবদিহি না থাকে তাহলে এই জায়গাটা কি করণীয়, আসলে কি করা উচিত? এখন জবাবদিহিতা যদি সিস্টেম আমরা তৈরি করতে পারি, তৈরি হবে। যেমন গত সরকারের আমলে যেটা আমরা দেখেছি, মানে কয়েক বছরের মধ্যে 1000 গুণ, 500 গুণ, 700 গুণ সম্পদ বেড়েছে। তাহলে ইলেকশন কমিশনের এই তথ্যটা কিন্তু চাইলে দুদক একটু খতিয়ে দেখতে পারে। দুদকের তো কাজই এইটা। তো সেক্ষেত্রে দুদককে তো সেই ভূমিকাটা নিতে হবে। এখন যারা যখন সরকারে থাকে তারা সেই বিষয়ে যদি আন্তরিক হয়, পাশাপাশি দুদক একটা স্বাধীন সংস্থা, তাদেরও বড় ধরনের একটা ভূমিকা রাখার সুযোগ আছে। কিন্তু অনেকেই এখন যেটা বলে যে দুদক যে দুর্নীতি ধরবে, দুদকের দুর্নীতি কারা ধরবে? কারণ এই দুদকের যে একেবারে নিচের লেভেল থেকে শুরু করে গত 16 বছরের যে সেটআপ, এই সেটআপ তো পরিবর্তন না করলে এদের দিয়ে কাজ করা সম্ভব না। সেই ক্ষেত্রে এখন যদি কিছু পজিটিভ ইনিশিয়েটিভ নেওয়া যায়, সেটা কিন্তু পরবর্তী গভর্নমেন্ট বা পরবর্তী সময়ের জন্য একটা ইতিবাচক হবে। এবং বিশেষ করে ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা বিশেষ করে বলছি এই কারণে যে সরকারি কর্মকর্তা কর্মচারী অফিস আদালতগুলোকে যদি ঘুষ এবং দুর্নীতি, অনিয়ম বন্ধ করা যায়, অন্তত 50% দুর্নীতি কমে যাবে। পাশাপাশি আমরা ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখি যে তাদের বাচ্চাদেরকে
একেবারে চাইল্ডহুড থেকে তাদের মধ্যে ওই মূল্যবোধটা আপনার গড়ে তোলা হয়, পারিবারিক মূল্যবোধটা শেখানো হচ্ছে। রাইট। সেইখানে আমাদেরও এইখানে যেহেতু একটা মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের মক্তবের শিক্ষা পাশাপাশি স্কুলের এইখানে আমাদের এই সততার বিষয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়াটা প্রয়োজন। আপনি দেখেন যে আমাদের স্কুলের টিচাররা পড়াচ্ছে, সে চাকরি নিচে 10 লাখ টাকা ঘুষ দিয়া, তাহলে সে তো তার টেন্ডেন্সি থাকে ওইটা উঠানো। পুলিশের কথা যদি বলেন, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে এসআই বিসিএস হয়তো অনেকখানি ফেয়ার হয়, কিন্তু আর নিচের পদগুলোতে পয়সা দিয়ে ঘুষ দিয়ে তারা ঢুকে, তাহলে তারা তো ওই জমি জমা বেচা ঢুকে আবার ওই পদে গিয়ে ওইটার উসুল করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এই সরকারি চাকরির এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি এখানে একটা ব্যবস্থা করা যায়, আমার মনে হয় যে অনেকখানি দুর্নীতি কমতে পারে। একেবারে দুর্নীতি নির্মূল করা সম্ভব না, হয়তো যতখানি নিয়ন্ত্রণ কমানো যায়। এবং আমি যেটা মনে করি লি কুয়ান ইউ যেটা করেছিলেন আপনার সিঙ্গাপুরের ক্ষেত্রে, যে উনি ক্ষমতা এসে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অনেকখানি বাড়াই দিয়েছিলেন। তো এইখানে আমরা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে একটা সুশাসন নিশ্চিত করতে চাই, দুর্নীতি বন্ধ করে, তাহলে কিন্তু 100% বর্তমান যে বেতন কাঠামো, এই বেতন কাঠামো বাড়িয়ে অন্তত 3 গুণ করতে হবে। কারণ দেখেন এখনো কিন্তু 8,200 টাকায় সরকারি অফিসের যে আমরা যেটা পিয়ন বলি বা আয়া বলি তাদেরকে নেওয়া হচ্ছে। এই বর্তমান প্রেক্ষাপটে 8,200 টাকায় কোনো মানুষ আসলে চলতে পারে? তাহলে এই মানুষ দুর্নীতি, চুরি, লুটপাট ছাড়া কি করবে? সেক্ষেত্রে একেবারে এই বেতন কাঠামোতে যে বৈষম্য রয়েছে সেইটা নিরসন করা পাশাপাশি আমি মনে করি যে বেতনটা অবশ্যই 3 গুণ বাড়ানো দরকার, যাতে তারা এই বর্তমান একটা স্ট্যান্ডার্ডে তারা লাইফ লিড করতে পারে এবং ওই দিকে না যায় তারা। জি জি জি।